আজকের সকালটা অন্যান্য দিনের মতো ছিল না। কাল রাতে বেশ বৃষ্টি হয়েছে। অন্তত শেষ রাতের দিকে যখন ঘুম ভেঙেছিল তখন দরজার ওপর বৃষ্টি এবং মাঝে মাঝে এলোমেলো হাওয়ার ঝাপটা শুনে বেশ ভালোই লেগেছিল। অত্যাধিক গরমের সময়, তার ওপর 3 দিন ধরে গরমটা বেশ জাঁকিয়ে পড়েছিল। শেষ রাতের দিকে বৃষ্টি হওয়ায় ঘুমটা কিন্তু বেশ ভালোভাবেই হয়েছে। সকালটাও ভালো যাবে এমনটা ভেবেই ঘুম থেকে উঠেছিলাম। কিন্তু ঘুম থেকে উঠে হরিদার হাতের চায়ের কাপটা নিয়ে বিশ্বনাথের ঘরের কাছে গিয়ে বসেছি কি বসিনি এমন সময় সবাই এসে উপস্থিত। এত সকালে তাকে আমি কিংবা বিশ্বনাথ কেউই আশা করিনি। দ্বিতীয়ত, তার কপালে চিন্তার ভাঁজ এবং গোটা শরীর ঘামে ভেজা। সকালের আবহাওয়ায় খুব একটা গরম ছিল না। কাল বৃষ্টির কারণেই হোক কিংবা আজ সকাল থেকে আকাশ মেঘলা থাকার কারণেই হোক, আবহাওয়ায় ঠান্ডা ছিল। তার মধ্যে মিস্টার রায়ের এমন অবস্থা দেখে থাকতে না পেরে এই প্রশ্ন করলাম, কি ব্যাপার বলুন তো ভাই, সকাল সকাল আপনার অবস্থা এমন কেন? সারা রাত ধরে কোনো কেসের জন্য দৌড়াদৌড়ি করেছেন নাকি? আর বলবেন না সৌরভবাবু, আরে তাহলে তো বরং ভালোই হতো। অন্তত শেষ রাতে সব কাজ সেরে আমি একটু চোখ বন্ধ করতে পারতাম। পুলিশে চাকরি করি, নিজের কথা ভাবার কি আর সময় আছে? লোকে তো বলেই খালাস, কিন্তু শরীরটা তো মানুষের। যাই হোক, কাজের কথা বলি। কাল রাতের দিকে একটা রাউন্ডে গিয়েছিলাম। এ সমস্ত কাজ করে শেষ রাত্রির দিকে ওই থানায় গেছি, আর বাড়ি ফিরে যাইনি। ভেবেছিলাম টেবিলেই চোখ বন্ধ করে নেব একটু, কিন্তু তাতে কি আর শান্তি আছে? চোখটা বন্ধ হয়েছে সবে এমন সময় টেলিফোনে আওয়াজে সঙ্গে সঙ্গে উঠতে হলো। বিশ্বনাথ কিন্তু একটাও কথা বলছিল না, চুপ করে কথা শুনে চলেছিল মিস্টার রায়ের। যেন এতক্ষণ ধরে মিস্টার রায় যা বলে চলেছে তার শেষের দিকে কি আছে সে কথাটা সে ভালোভাবেই জানে। আর জানে যখন, সে কথা নিয়ে দুশ্চিন্তা করার মতো কিছুই নেই। আমি বললাম, আরে সে কথা নয়, ঠিক আছে বুঝলাম, কিন্তু মানে তারপর কি হলো? একটা মস্ত বড় দীর্ঘশ্বাস ফেলে যেন মনের ভেতর জমা থাকা সমস্ত দুঃখটুকু ওই নিঃশ্বাসের মাধ্যমে বাইরে বার করে দেওয়ার একটা বৃথা চেষ্টা করে মিস্টার রায় বললেন, কি আর বলবো বলুন তো। এই চোখ বন্ধ করতে না করতেই একটু পরে টেলিফোনটা বেজে উঠল, আর তখনই শুনতে পেলাম আমার এলাকায় নাকি কাল রাত্রে মানে একটা খুন হয়ে গেছে। এইবার বিশ্বনাথ চেয়ারে একটু সোজা হয়ে বসল। চায়ের কাপটা শেষ হয়ে গেছিল। এই প্রথম বিশ্বনাথের গলা শুনতে পেলাম। খুনটা যে শেষ রাতের দিকে হয়েছে সেটা কি করে জানলেন? মৃতদেহ দেখে? সে কথা নয়, আশ্চর্য ব্যাপারটা হলো ওই পথ দিয়ে আমি ওই 3টে কিংবা তার একটু পরেই ফিরে আসি থানায়, অথচ তখন তো কিছু দেখিনি। যেখানে মৃতদেহটা পড়েছিল সেইখানেই দাঁড়িয়ে এই কনস্টেবল মানে বুঝতেই তো পারছেন, একটু ধূমপান করছিল আর কি। অথচ মৃতদেহ দেখে মনে হচ্ছে খুনটা আরও আগে হয়েছে। দেখুন, মৃতদেহ সবে মাত্র আমরা লোকেট করতে পেরেছি, তবে কেন জানি না মনে হচ্ছে মৃতদেহটা অনেক আগের। কেমন যেন শক্ত আর ঠান্ডা হয়ে গেছে। পুরনো মৃতদেহ হলে যেরকম হয় না। অদ্ভুত ব্যাপার, শক্ত ঠান্ডা হয়ে যাওয়া মানে মৃত্যু অন্তত 12 ঘন্টা কিংবা তার চেয়েও বেশি আগে হয়েছে। না হলে তো এমনভাবে শক্ত হওয়ার লক্ষণ দেখা যেতে পারে না। কম বললে, আমার তো মনে হয় তার চেয়েও বেশি। যাই হোক মিস্টার রায়, এখন সেই মৃতদেহটা কোথায় আছে? আরেকটা ব্যাপার আছে, তার জন্যই এখন ওই আমার আপনাদের কাছে আসা। মানে বিশ্বনাথবাবু, একটু সময় বার করে আমার সঙ্গে যেতে পারেন কি? তারপরে তো আমাকে বডির পোস্টমর্টমে নেওয়ার ব্যবস্থাটা করতে হবে। অনেক কাজ এখনো বাকি আছে। বিশ্বনাথ জানত মিস্টার রায় ঠিক এই কারণেই এসেছে, তাই সে চায়ের কাপ শেষ করে উঠে তৈরি হয়ে গিয়েছিল। আমিও পোশাক বদলে নিয়ে যখন মিস্টার রায়ের সঙ্গে বাইরে বেরোলাম তখন প্রায় সকাল 8টা বাজতে শুরু করেছে। গোটা এলাকার লোকজন এতক্ষণে বেরিয়ে পড়েছে তাদের রোজ নাম চায়।
পৌঁছাতে খুব বেশি সময় লাগলো না। যখন পৌঁছালাম দেখি লোকজন রয়েছে অনেক। এই সমস্ত রাস্তায় অ্যাক্সিডেন্ট দেখা যায় শেষ রাতের দিকে, তেমনটাই কিছু। কথাটা ভেবে অ্যাক্সিডেন্ট হওয়া মৃতদেহ দেখার জন্য তৈরি হয়েছিলাম, কারণ মিস্টার রায় তখন আমাদের কিছুই খুলে বলেননি। কিন্তু জায়গায় পৌঁছে মৃতদেহের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। এমন আশ্চর্য ব্যাপার কমই হয়েছে। বিশ্বনাথের সঙ্গে থেকে অনেক কিছুই দেখেছি, তবে এমন অদ্ভুত কেস জীবনে খুব কম দেখেছি। এমনকি বিশ্বনাথ পর্যন্ত মৃতদেহের দিকে তাকিয়ে বলল, মৃতদেহটা তো একেবারে চেনাই যাচ্ছে না, এই কারণে কি আপনি এতটা চিন্তায় পড়েছিলেন? মিস্টার রায় উত্তর করলেন না, তবে তার মুখ দেখে বোঝা যাচ্ছিল এটাই আসল কারণ ছিল। মৃতদেহের মুখটা ভালোভাবে বোঝার কোনো উপায় নেই, কারণ ভালো ছুরি বা কিছু দিয়ে গোটা মুখটা রক্তাক্ত করে দেওয়া হয়েছে। লোকজনকে সরানো হলো অচিরেই। মার্ডার স্পটের জায়গাটা ভালো করে ঘুরে ঘুরে দেখা হলো। মৃতদেহের সঙ্গে তেমন কিছু নেই, পরনে অতি সাধারণ পোশাক। পোশাকে বেশ একটা দামি ভাব রয়েছে। একই ধরনের পোশাক কোনো মধ্যবিত্ত কিংবা নিম্ন স্তরের মানুষ পরলে তার পোশাক আর এই পোশাকের মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য থেকেই যায়। সেটা বিশ্বনাথ আমায় অনেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল, আর আমারও সেটাই মনে হলো। মুখটা এমন রক্তাক্ত, বীভৎস। তাছাড়া শরীরে আঘাতের অন্য কোনো চিহ্ন নেই। হতে পারে ছুরি কিংবা অন্য কিছু ব্যবহার করা হয়েছে। যাই হোক, বিশ্বনাথ যখন খুঁটিয়ে খুঁটিয়ে মৃতদেহের আশপাশটা দেখছে, তখন আমিও খুঁটিয়ে দেখলাম ডান হাতে দুটো সোনার আংটি, গলায় একটা সোনার চেন রয়েছে। তাছাড়া পুলিশের জবানবন্দিতে জানা গেছে বেশ কিছু টাকা পয়সা পেয়েছেন। অর্থাৎ লোকটার শরীর থেকে এবং পকেট থেকে কোনো কিছু চুরি যায়নি। এই সময় মিস্টার রায়কে বললাম, কোনো কিছুই যখন চুরি যায়নি, তাহলে তাহলে লোকটাকে এমনভাবে মারলো কে, আর কেন? শুধু তার মুখটাকে এমনভাবে কাটাছেঁড়া করার জন্য? আরে সেটা তো আমিও বুঝতে পারছি না, আর বুঝতে পারছি না বলেই তো বিশ্বনাথ বাবুকে এখানে ডেকে আনলাম। না দেখে পোস্টমর্টম রিপোর্ট পাঠিয়ে দিলে পরে আবার আমায় অনেক কিছু শুনতে হতো, তাই আগেই সবটা দেখিয়ে দিলাম আর কি। ঠিক তখনই একটু দূর থেকে বিশ্বনাথের দিকে তাকিয়ে দেখলাম বিশ্বনাথ মাটিতে বসে খুব গভীরভাবে কি যেন একটা দেখছে। কারোর নজর সেই দিকে ছিল না। কনস্টেবলের সঙ্গে কি যেন কথা বলছিল। তখন আমি কিন্তু সেদিকে ভালো করে দেখছিলাম, আর দেখছিলাম বলেই ব্যাপারটা নজরে পড়েছিল। দেখলাম বিশ্বনাথ চট করে মাটি থেকে উঠে দাঁড়ালো, তারপরে কি একটা করলো বোঝা গেল না। একবার যেন মনে হলো বিশ্বনাথ কিছু একটা পেয়েছে, কিন্তু পরবর্তীতে মনে হলো সেটা মিস্টার রায়কে না বলার কারণ কি। তখনই নজরে গেল মৃতদেহের পড়ে থাকা বাঁ হাতটায় একটা ঘড়ি। এমন হাত ঘড়ি সচরাচর দেখা যায় না, কারণ আপনাদের যে সময়ের কথা বলছি সেই সময় এমন হাত ঘড়ি বাজারে চালু হলেও সবাই কিনতে পারত না। তাছাড়া হাত ঘড়ি থাকাটা তখন একটা শৌখিনতা মাত্র। এই হাত ঘড়িটা দেখে একটু কৌতূহল হলো, তাই সামনে এগিয়ে গেলাম। হাতঘড়িটা বন্ধ হয়ে রয়েছে। ওপরের কাঁচের ওপর একটা বড়সড় ফাটার দাগ, আর সেই ফাটার ভেতর থেকে ঘড়ির ভেতরের দিকে তাকিয়ে দেখা যায় ঘড়িটা 6টা 17 মিনিটে আটকে গেছে। তার মানে ঘড়িটার ওপর ওই আঘাত চলে গেছে 6টা 17 মিনিটে। কিন্তু তাহলে রাত 3টের সময় এই পথে ওই মৃতদেহটা এলো কি করে? এতক্ষণ কোথায় ছিল মৃতদেহটা? বিশ্বনাথকে দেখলাম মিস্টার রায়ের সঙ্গে কি ব্যাপারে কথা বলছে। আমি তাদের দিকে আরেকবার ভালো করে তাকিয়ে দেখলাম, না, সত্যি মুখটা ভালোভাবে চেনা সম্ভব নয়, কিন্তু ঘড়িটার কথা মাথাতেই রয়ে গেল।
ঘড়িটার বন্ধ হওয়া আর খুনের সময়ের মধ্যে এত বেশি পার্থক্য কেন? তারপর সামান্য কিছু জেরা করে আমি, বিশ্বনাথ এবং মিস্টার রায় রওনা দিলাম থানার উদ্দেশ্যে। তার আগেই অবশ্য মৃতদেহটা পাঠিয়ে দেওয়া হয়েছিল পোস্টমর্টমের জন্য। বিশ্বনাথবাবু দেখে কিছু বুঝতে পারলেন কি? দেখুন, বড় সমস্যা হলো যে মুখটা একেবারেই চেনা যাচ্ছে না। লোকটা যে কে, কোথাকার, কিছুই তো বুঝতে পারছি না। আর সত্যি বলতে কাল রাত্রেবেলাতেই আশেপাশের থানাগুলোতে এবং এলাকাতে খোঁজ খবর করার চেষ্টা করেছি, কিন্তু এই এলাকা কিংবা আশেপাশ থেকে কেউই মিসিং হয়নি। বিশ্বনাথ চুপ করেছিল। আমি বললাম, মিস্টার রায়, একটা কথা আপনি ভেবে দেখেছেন? হাত ঘড়িটা কিন্তু আমি দেখেছি। বিশ্বনাথ, তুমি কি দেখেছিলে? বিশ্বনাথ আমার দিকে তাকালো না, টেবিলের দিকে তাকিয়ে গভীরভাবে কিছু একটা ভাবছে তখনও। সেই ভেবে বলল, ঘড়িটা এখনকার নয়, ওটা বিদেশি ঘড়ি। ওই রকম ঘড়ি এখানে চট করে পাওয়া যায় না। হয় বিদেশ থেকে কেউ ঘড়িটা এখানে এনেছে, না হলে ওই ঘড়ি অর্ডার করে বাইরে থেকে আনা হয়েছে। অর্থাৎ ওই ঘড়িটি পরা লোকটি বেশ অর্থবান, সেটা বোঝা যাচ্ছে। ঘড়িটা 6:17 বন্ধ হয়েছে, কিন্তু ঘড়ির ওপর আঘাত লেগে ঘড়ির কাঁচ ফেটেছিল। ঘড়ি বন্ধ হওয়ার কারণ হতে পারে ঘড়ির পেছনের দিকে ধাক্কা, কিন্তু কিভাবে সমস্যাটা ঠিক বোঝা যাচ্ছে না। তবে ঘড়িটা আসল ব্যাপার নয়, আসল ব্যাপারটা হলো লোকটার মুখ। লোকটার মুখ এমনভাবে বিকৃত করে দিয়ে যে কার কি লাভ হলো। আমি ভেবেছিলাম ঘড়িটা সত্যিই গুরুত্বপূর্ণ, কিন্তু বিশ্বনাথের কথা শুনে বুঝতে পারলাম ব্যাপারটা তেমন নয়। তবে মিস্টার রায় আমার কথা ভেবে কিন্তু উৎসাহ প্রকাশ করেছিলেন। কি আর করা যায় বলুন তো? আমাদের এলাকায় সম্প্রতি বাইরে থেকে কেউ এসেছে নাকি, সেই ব্যাপারে খোঁজখবর কি শুরু করব? হয়তো লোকটা বাইরে থেকে এসেছিল, আর তারপরে এখানে এসেই কেউ একটা তাকে... তাতে লাভ হবে না। সৌরভ যে পয়েন্টটা ধরেছে সেটা কিন্তু খুব একটা খারাপ পয়েন্ট নয়। ঘড়িতে সময় 6:17 আর মৃতদেহ পাওয়া গেছে রাত 3টের পর। অন্তত আপনার কথাতে সেই হিসাবে প্রায় 12 ঘন্টার কাছাকাছি। মৃতদেহটাকে অনেক দূর থেকে এখানে আনা যেতেই পারে। সেক্ষেত্রে আপনি খোঁজ করে কি কিছু করতে পারবেন? এবার প্রশ্ন হলো, এখানেই কেন? এবার আমার একটু ভালো লাগলো। না, ঘড়ির ব্যাপারটা তাহলে পুরোপুরিভাবে অপ্রয়োজনীয় নয়। বললাম, আমার কিন্তু মনে হচ্ছে কেউ একজন ওই লোকটাকে খুন করে তারপর মুখটাকে এমন করেছে যাতে তাকে আমরা চিনতে না পারি। চিনতে পারলে হয়তো তাকে অতি সহজেই ধরা যেত। দুটো কারণ হতে পারে। প্রথমত, হতে পারে এই লোকটি আমাদের চেনা কিংবা আমাদের এই এলাকার কোনো লোক। সঙ্গে সঙ্গে আমরা তার ঠিকানা লোকেট করে সেখানে যেতে পারবো। আর দ্বিতীয় হতে পারে, এই কথাটা বিশ্বনাথের মুখ থেকে আর সেই গোটা দিনের মধ্যে বেরোলো না। আমি 2-3 বার চেষ্টা করেছিলাম। যাই হোক, মিস্টার রায়ের সঙ্গে কথাবার্তা হয়ে যাওয়ার পর আমরা সেখান থেকে বেরিয়ে রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। দাদাবাবু, আপনারা চলে যাওয়ার পর একটা টেলিফোন এসেছিল। এই টেলিফোন কে করলো আমি বুঝতে পারলাম না। 2বার টেলিফোন বাজতে গিয়ে আমি ধরলাম। কোনো কথা বলেনি? তুমি কি বললে? আপনারা চলে গেলেন যে তার প্রায় ঘন্টা 2 পরে, এই 10টা নাগাদ আমি ঘড়ি দেখেছিলাম। আপনি বললেন যে কেউ ফোন করলে তার কথা আর সময়টা এখানে লিখে রাখতে। আপনি যেটুকু লেখা শিখিয়েছেন তাতে কোনো রকমে লিখতে পারি, আর তাতেই চলে যায়। এই যে আমি লিখে রেখেছি, দেখুন। কিন্তু কথা বললে না কেন? আর তুমি কি বলেছিলে? টেলিফোন যখন বাজলো তখন আমি রান্নাঘরের কাছে ছিলাম। প্রথমবার ভালোভাবে শুনতেই পাইনি। দ্বিতীয়বার বাজতেই শুনতে পেয়ে ঘরে এসে টেলিফোনটা তুলে বললাম, হ্যালো হ্যালো, কে বলছেন? কয়েকবার এমনভাবে বললাম, কিন্তু উল্টো দিক থেকে কেউ সাড়া দিলে না। তারপরে খট করে একটা শব্দ করে টেলিফোনটাকে যেন নামিয়ে রাখলো। তারপরে আর আমি জানি না। তার মানে কেউ একজন তোমার কথা শুনে আর কোনো কথা বলেনি। হয়তো সে আমায় কিংবা অন্য কাউকে চাইছিল।
আচ্ছা সৌরভ, তোমার কি মনে হয় বলো তো, আমরা এখান থেকে যে ওখানে যাব এই কথাটা কে জানতো? এইবার বিশ্বনাথের কথা শুনে আমি একটা অদ্ভুত ধারণা করতে পারলাম। তাহলে কি আমরা এখান থেকে চলে যাওয়ার পরে কেউ একজন, কিন্তু আমাদের তাহলে টেলিফোন করতে যাবে কেন? তার মানে তুমিও কি মনে করছো আমাদের কেউ? ঠিক তখনই ঘরের মধ্যে টেলিফোনটা ঝনঝন করে বেজে উঠল। আমরা এতটাই গভীরভাবে চিন্তায় পড়েছিলাম যে টেলিফোনের শব্দে প্রায় 3 জনে চমকে উঠলাম। বিশ্বনাথ আমাদের চুপ করে থাকতে দেখে এগিয়ে গিয়ে টেলিফোনটা তুলল, তারপর বলল, হ্যালো। বিশ্বনাথের সঙ্গে টেলিফোনে কার কথা হলো এবং কি বলল সে ব্যাপারে বিশ্বনাথ কিন্তু আমাদের কিছুই জানালো না। টেলিফোন রাখার পর তার মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। আমি বুঝতে পেরেছিলাম কাল রাতে রাস্তায় মৃতদেহটা দেখার পর থেকেই গোটা ব্যাপারটা কেমন যেন বদলাতে শুরু করেছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটা হলো বিশ্বনাথের হঠাৎ করে এরকম চুপ হয়ে যাওয়া। বিশ্বনাথ তো এমনটা করে না। তাছাড়া আমার সঙ্গে কেসের ব্যাপারে সে একটু আলাপ আলোচনা মাঝে মধ্যেই করে, কিন্তু হঠাৎ করে ব্যাপারটা কি হলো? সত্যি বলতে সেদিন আর কোনো কথা হলো না। পরদিন সকালে বিশ্বনাথ খবরের কাগজ নিয়ে বসে আছে দেখে তাকে প্রশ্ন করলাম, খবর কি? ওই দিকের ব্যাপারটা কতদূর এগোলো? এখনও তেমন কিছু জানা যায়নি। মিস্টার রায় চেষ্টা করছেন, কিন্তু ওই এলাকা কিংবা আশেপাশের এলাকা থেকে কোনো মিসিং খবর নেই। তবে আমার মনে হচ্ছে মিস্টার রায় কোনো কিছু খুঁজে পার করতে পারবেন না। কেন? দেখো, যারা এত কষ্ট করে লোকটার মুখটা এমনভাবে নষ্ট করলো যাতে আমরা কোনো কিছু খুঁজে বার করতে না পারি, তাদের কাছে প্রায় 12 ঘন্টা সময় থাকার পরেও তারা কেন মৃতদেহটা সেখানেই ফেলবে যেখানে এই লোকটা থাকে? তার মানে তুমি মনে করছো এই মৃতদেহটা, মানে এই লোকটা অন্য কোথাও থেকে এসেছে? কিন্তু সেটা মনে করার পেছনে একটা মাত্র কারণ ছাড়া অন্য কি কোনো কারণ আছে? আছে, বেশ কয়েকটা কারণ আছে, আর তবে সেগুলো আমার অনুমান বলতে পারো, তাই সেগুলো এখন বলতে চাইছি না। তবে একটা বড়সড় কারণ কিন্তু আমাদের চোখের সামনে ছিল। মৃতদেহের শরীর ঠান্ডা হতে শুরু করেছিল, কিন্তু তার মুখে সেই ক্ষত চিহ্নগুলো টাটকা ছিল। আরেকটা ব্যাপার তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, মৃতদেহের শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন না থাকলেও তার হাত কিংবা পায়ের কাছে দড়ির দাগের চিহ্ন ছিল, অর্থাৎ তাকে কোথাও বেঁধে রাখা হয়েছিল। হতে পারে তাকে প্রথমে অন্য কোথাও থেকে তুলে এনে কোথাও বেঁধে রাখা হয়, তারপর সেখানে খুন করে আনা হয় এইখানে। বরং এইখানে তার মুখটা এমনভাবে বিকৃত করা হয়। এত পরিকল্পনা করে এবং এতটা সময় নিয়ে যারা খুন করবে এবং কাজটা করবে, তারা এত সহজে ধরা পড়তে চাইবে না সরু। তাছাড়া কাল আমায় যারা টেলিফোন করেছিল তারা কিন্তু মোটেই চায় না আমি কেসটার ব্যাপারে নাক গলিয়ে কিছু সমাধান বার করি। বিশ্বনাথের কাছে আসা টেলিফোনটা যে একটা হুমকি সেটা বোঝার মতো বুদ্ধি আমার হয়েছে, আর সেটাও হয়েছে বিশ্বনাথের সঙ্গে এসব কেসে থাকতে থাকতে। এমনকি হরিদাস সেটা বুঝতে পেরেছিল, কিন্তু সেটা বিশ্বনাথের মুখে এই প্রথমবার শুনলাম। হুমকির টেলিফোনটা না এলে আমি তেমনভাবে ব্যাপারটা ভাবতাম না, কিন্তু ওটা যখন এসেছে তার মানে এই লোকটার পেছনে অনেক বড় রহস্য আছে। মিস্টার রায় এমনকি সকাল সকাল মৃতদেহটা দেখতে পেয়ে আমার কাছে ছুটে আসেনি। তুমি ভালো করে জানো, মিস্টার রায় যদি নিজের বুদ্ধি ভালোভাবে কাজে লাগান এবং তার জন্য পর্যাপ্ত সময় পান, তাহলে আমি তার কাছে কিছুই নই। এমন উক্তি মাঝে মাঝে বিশ্বনাথ করে থাকে, যেখানে মিস্টার রায় পর্যন্ত সমাধানের জন্য বিশ্বনাথের কাছে এসে হাজির হয়, সেখানে এমন উক্তি করা চলে না। তবুও এই মুহূর্তে কিছু বললাম না, কারণ বিশ্বনাথ গভীরভাবে ভাবছে। কিন্তু কি ভাবছে? সমস্ত কিছুই আমার সামনে ছিল। হুমকির ফোনের কথা আমি শুনেছি, এমনকি মিস্টার রায় আমায় সবই বলেছেন। তাহলে হঠাৎ করে মনে পড়ে গেল, আরে মার্ডার হওয়ার পর থেকে বিশ্বনাথ কি যেন একটা কুড়িয়ে এনেছিল না? সেটা কি?
মনে হলো বটে, তবে প্রশ্ন করতে পারলাম না। কারণ তার আগেই টেলিফোনটা বেজে উঠতেই বিশ্বনাথ উঠে গিয়ে তাড়াতাড়ি টেলিফোনটা তুলল। একই তরফের কথাই শুনতে পেলাম, তবে বুঝতে পারলাম অপর তরফে রয়েছেন মিস্টার রায় এবং তিনি এই মৃতদেহের ব্যাপারে কিছু বললেন। পোস্টমর্টেম রিপোর্টটা খুব তাড়াতাড়ি হাতে পাওয়া গেছে মনে হচ্ছে। যাই হোক, আচ্ছা কি বলছেন? শ্বাসরোধ করে ওর শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই? হ্যাঁ হ্যাঁ, হাতে আর পায়ের কাছে দাগ দড়ির জন্য থাকার কথা। আশ্চর্য, এমন কাজ কেউ করতে যাবে কেন? না না, আমি বুঝতে পারছি ব্যাপারটা বড্ড জটিল, তবে বেশ কিছুদিন আগে। মানে তাও কতদিন আগে? আচ্ছা, এটা কিন্তু আমাদের কাজে লাগতে পারে। এক তরফের কথা শুনতে পেলাম, কিন্তু যখন টেলিফোনটা বিশ্বনাথ নামিয়ে রাখল তখন বিশ্বনাথের মুখে একটা রহস্যময় হাসি। বুঝতে পারলাম কেসের মধ্যে কোনো না কোনো একটা আশার আলো সে এইবার নিশ্চয়ই দেখতে পেয়েছে। কি হলো? শ্বাসরোধ করে মৃত্যু হয়েছে সেটা আমিও ভেবেছিলাম, কিন্তু সেদিন তুমি মার্ডার স্পটে কিছু একটা তুলে নিয়েছিলে, মনে আছে সেটা? বিশ্বনাথ আমার দিকে তাকালো, তারপর উঠে গিয়ে টেবিলের ড্রয়ার খুলে সেখান থেকে বার করে আনলো ছোট্ট একটা আংটি। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম আংটিটা সোনার, এবং সোনা বাঁধানো সেই আংটির গায়ে ছোট্ট ছোট্ট করে খুদে অক্ষরে লেখা আছে একটি ইংরেজি শব্দ স, আর ওই আংটির ওপরে বসানো আছে একটা কালো রঙের পাথর। হঠাৎ করে মনে পড়ে গেল এমন একটা আংটি আমি যেন কোথায় দেখেছি। শুনতে পেলাম বিশ্বনাথ নিজের মনেই নিজেকে বলছে, এখন প্রশ্ন হলো, এই আংটিটা কার? মৃতদেহের, নাকি মৃতদেহটাকে যে ওখানে রাখতে এসেছিল তার? এই একটা মাত্র আংটি আর ওই একটা মাত্র সূত্র, এগুলো ছাড়া আমাদের কাছে এখন আর কিছুই নেই সৌরভ। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। তৃতীয় দিন সকালে আমি হরিদার হাতের চা খেয়ে ব্যালকনির কাছে দাঁড়িয়ে গোটা কেসের ব্যাপারটা ভালো করে ভেবে চলেছিলাম। তার মানে সমস্যাটা দাঁড়ালো যে ওই আংটিটা কার সেটা খুঁজে বের করতে পারলে একটা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সূত্র পাওয়া যাবে। টেলিফোনে বিশ্বনাথকে কেউ কিছু একটা বলেছে, সেটা কি? সন্ধ্যার দিকে বিশ্বনাথ যখন ফিরে এলো তখন তার মুখে আগের চেয়েও প্রশস্ত একটা হাসি খেলা করছে। নিজের বসার ঘরে আমায় ডেকে পাঠালো, বলল, অনুমানটা আমরা ঠিকই করেছিলাম। মৃত্যুটা প্রায় ওই 6টার আশেপাশেই হয়েছিল। কথাটা তখনই তোমায় বলা উচিত ছিল, কিন্তু আমার খেয়াল ছিল না। আসলে বিভিন্ন ব্যাপার নিয়ে এমনভাবে ঘেটেছিলাম। তবে আশ্চর্য ব্যাপারটা হলো, মৃতদেহের হাতে এবং পায়ে যে দড়ির দাগের চিহ্ন ছিল সেগুলো খুন করার পরে। খুন করার পরে মৃতদেহের শরীরে হাতে এবং পায়ে দড়ি বাঁধার কি প্রয়োজন হয়ে পড়ল? এটাই খুঁজে বার করার চেষ্টা করছি সৌরভ। তবে তার সাথে আরেকটা ব্যাপারে খোঁজখবর চলছে। আমরা যে ঘড়িটা দেখলাম বিদেশি কোম্পানির, ওই ঘড়িটার নাম হলো ম্যাকমিলান। ওই ঘড়ি তৈরি করে একটা জার্মানি কোম্পানি, কোম্পানির নামই ঘড়ির নাম। ওই ঘড়িটা ভাঙা অবস্থায় থাকলে ওটা তৈরি করার তারিখ এবং সমস্ত কিছুই ঘড়ি থেকেই পাওয়া যায়। ওই ঘড়ি ভারতে এসেছে বড়জোর 6 মাস আগে, কারণ ওই ঘড়ি তৈরি হয়েছে বছরখানেকের মধ্যে। এই বছরখানেকের মধ্যে ভারতে আসা এবং আমাদের এদিকের এই ঘড়ি পাওয়া লোকেদের একটা তালিকা তৈরি করার চেষ্টা করছি। সেটা খুঁজে বার করতে পারলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে, কারণ একটা অদ্ভুত লিড আমার হাতে এসেছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। কাল বিশ্বনাথকে যতটা চিন্তিত বলে মনে হচ্ছিল, আজ কিন্তু অতটা মনে হলো না। কি লিড যে হাতে পেয়েছে, কথাটা ভাবতে ভাবতেই বিশ্বনাথ তার কাজে মন দিল। পরদিন সকালে আমায় নিয়ে এসে বেরিয়ে পড়ল। প্রথমে একটা বড়সড় ঘড়ির দোকান, এবং তারপর সেখান থেকে একটা লোকের কাছে ঘড়ির দোকানে গিয়ে ওই কোম্পানির এবং ওই নামের কথা বলে
বেশ বিস্তরে খোঁজ খবর করল। ঘড়ির দোকানের লোকটা টেলিফোনে বেশ কিছুক্ষণ অনেকের সাথে কথাবার্তা বলল। বুঝতে পারলাম লোকটা পরিচিত। সমস্ত কিছু কাজ শেষ করে লোকটা একটা কাগজ বিশ্বনাথের হাতে দিল। তাতে বোধহয় ওই সংখ্যাটাই ছিল যেটা বিশ্বনাথ খুঁজে বের করতে চাইছিল। বিশ্বনাথ বলল, দেখো, ওই ঘড়িটা তৈরি হওয়ার পর থেকে আমাদের দেশে এই 1 বছরের মধ্যে ওই ঘড়ি এসেছে প্রায় 40টা, এবং তার মধ্যে শুধু আমাদের এদিকে এসেছে মোট 6টা। সেই 6টার মধ্যে যে একটা এই ঘড়িটা, সেটা বোঝাই যাচ্ছে। বাকিদের ব্যাপারে খোঁজ নিতে হবে, তাহলেই জানা যাবে। কিন্তু তুমি বলেছিলে এখান থেকে আমরা আরও কোথাও যাব, সেটা কোথায়? এখান থেকে যেতে হবে আমাদের একজন চীনা লোকের কাছে। সেদিন রাতের বেলা ওই এলাকায় যদি কিছু হয়ে থাকে তাহলে সে আমায় বলতে পারবে। তবে হ্যাঁ, তোমায় তখন একটু আলাদা থাকতে হবে। আমি জানি বিশ্বনাথ ওর খোঁচরদের কাছে কখনোই আমায় নিয়ে যায় না, আজও নিয়ে যাবে না। তাই সে আমায় দাঁড় করিয়ে রেখে এদো গলির মতো জায়গায় এসে হারিয়ে গেল। প্রায় মিনিট 10 অপেক্ষা করার পর বিশ্বনাথ ফিরে এলো। আমি কোনো প্রশ্ন করলাম না, কারণ জানি তাতে লাভ নেই। আমরা একেবারে ফিরে গেলাম বাড়িতে। যে লোকটি মারা গেছে তার মুখটা এমনভাবে বিকৃত হয়েছিল, তবুও তার মধ্যে কপালের খানিকটা অংশ বিকৃত ছিল না। আসলে কপালের সেই অংশটা বিকৃত করা না করা একই ব্যাপার। তাই হয়তো অপরাধী জায়গাটা ছেড়ে দিয়েছিল। লোকটা মৃত্যুর সময় যথেষ্ট কষ্ট পেয়েছিল। শরীরের পোশাকের বর্ণনা আগেই দিয়েছিলাম। উচ্চতা বেশ ভালো, গায়ের রং ফর্সা, চেহারা মোটামুটি ভালোর দিকেই ছিল। মানুষের মুখ এমন একটা বস্তু যে সেটা ছাড়া বাকি বর্ণনা দেওয়ার খুব একটা সহজ কাজ হয় না। তাই মৃতদেহের বর্ণনার কথা ভাবতে গেলেও আমার কেমন অস্বস্তি হচ্ছিল। ঘরেই বসেছিলাম। আজকেও বৃষ্টি নেমেছে। সন্ধ্যা থেকেই লোডশেডিং। খোলা জানালা দিয়ে ঝিরঝির করে ঠান্ডা জল ও বাতাস ঘরে ঢুকছিল। একটা বই খুলে বসেছিলাম, পুরনো বই। পড়ার খুব বেশি মন ছিল না। বারবার কেসের ব্যাপারে মনটা ঘুরে যাচ্ছিল। তবে এত কিছুর মধ্যে একটা ব্যাপার বেশ ভালোভাবে বুঝতে পারছিলাম। বিশ্বনাথ কেসের ব্যাপারে ভেতরে ভেতরে অনেক দূর পর্যন্ত এগিয়েছে। বিশেষ করে ওই আংটিটা কার, আর ওই ঘড়িটা কার কাছে এসেছিল, এই দুটো ব্যাপার খুঁজে বের করতে পারলেই তো একটা রাস্তা বের করা যাবে। আর তার সঙ্গে বিশ্বনাথ মিস্টার রায়ের বলা সেই ব্যাপারটা যেটা আমায় এখনো জানায়নি, সেটা যদি বেরিয়ে যায় তাহলে তো হয়েই গেল। কিন্তু লোকটা এই এলাকার নয়, অন্য এলাকার। ওখানে খুন করে এত দূর পর্যন্ত নিয়ে আসার কারণ কি? এই কারণটা আমি এখনো বুঝতে পারছিলাম না। বসে বসে বই পড়ছি, হঠাৎ বাইরে বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুতের আলোতে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি প্রকৃতির এক অন্য রূপ। গাছের মাথাগুলো প্রবলভাবে দুলছে, ঝড় আসছে। দরজা বন্ধ করতে যাব এমন সময় হঠাৎ করে বাড়ির পেছনের দিকের ছোট্ট একটা গাছের দিকে আমার চোখ পড়ল। গাছের ওপরে ডাল ভেঙেছে। আসলে ব্যাপার হলো, ওই গাছটার দিকে তাকালে ঠিক ওই ডালটাই আমার নজরে পড়তো সবসময়। এখন সেই ডালটা ভেঙে যাওয়ার এক মুহূর্তের জন্য গাছটাকে অচেনা বলে মনে হলো। আর ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত সম্ভাবনা আমার মাথায় এসে ধাক্কা দিল। আমি জানালাটা বন্ধ করে বই রেখে সোজা গিয়ে উপস্থিত হলাম বিশ্বনাথের ঘরে। দেখো, প্রথম কথা হলো লোকটা যেই হোক না কেন, তার কাছে বেশ টাকা পয়সা আছে, না হলে এমন একটা ঘড়ি সে নিতে পারে না। এই 6 জনের মধ্যে 4 জনের ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়ে গেছে, আর 2 জনের ব্যাপারে খোঁজখবর বাকি আছে, আর 4 জনই বহাল তবিয়তে আছে। অর্থাৎ ওই 2 জনের মধ্যে যে কোনো একজন আমাদেরই হতভাগ্য ব্যক্তি। আংটিটা কার সেটা এখনো বুঝতে পারিনি। মৃতদেহের আঙ্গুলের সঙ্গে ওই আংটি যায় না। আর পোস্টমর্টেম রিপোর্টে আরও একটা খবর বাইরে এসেছে, যেটা হয়তো এই মুহূর্তে সেভাবে কাজে লাগবে না। তবে কি খবর? মৃত ব্যক্তিটির বেশ কিছুদিন আগে
একবার একটা অপারেশন হয়েছিল। লিভারের কোনো সমস্যা দেখা দিয়েছিল, সে কারণে অপারেশনটা করতে হয়। আর বুঝতেই পারছো, এমন একটা অপারেশনের রেকর্ড কাছাকাছি হাসপাতালগুলোতে থাকবে। এই 6 জনের মধ্যে বাকি 2 জনের তথ্য বেরিয়ে এলেই আমার কাজটা সহজ হবে, কারণ এই 4 জনের বছরখানেকের মধ্যে কোনো অপারেশনের চিহ্ন মাত্র নেই। তার মানে বাকি 2 জনের মধ্যে যে কোনো একজন? সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, এই বাকি 2 জনের মধ্যে 2 জনেই নির্দিষ্ট এলাকায় বেশি অর্থবান ব্যক্তি। একজন একসময়ের জমিদারের ছেলে, আর অন্যজন বিশিষ্ট ব্যবসায়ী পরিবারের। চট করে কিছু না জেনে বুঝে এদের নিয়ে কিছু করা যাবে না। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপারটা হলো, এই 2 জনের মধ্যে কারোর যদি কিছু হতো তাহলে সেই ব্যাপারে তো জানা যেত, অন্তত সেখানকার পুলিশ কিংবা অন্য কোথাও কোনো কিছুই নেই। আরেকটা ব্যাপার, একটা লোক নিরুদ্দেশ হয়ে যাওয়ার পরেও তার ব্যাপারে কোনো থানায় কোনো কমপ্লেন নেই। সমস্ত থানার পুলিশের সঙ্গে কথাবার্তা বলে নিয়েছি সৌরভ, তারপরেও যে কেন এমন হচ্ছে। বিশ্বনাথকে এবার একটু দিশেহারা বলে মনে হলো। তবে ওই 2 জনের খোঁজটা পাওয়া গেলেই যে একটা রাস্তা আমাদের কাছে খুলে যাবে সেটা বুঝতে পারছিলাম। অন্তত একজনকে তো পাওয়া যাবে। তখনই বিশ্বনাথ নিজের কাজটা করতে পারবে। বললাম, চিন্তা করছো কেন? আরে আমি জানি তুমি ঠিক পারবে। তাছাড়া সবকিছু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে সেটা তো নয়। তুমি তো নিজেই বলো, সবকিছুর জন্য সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার কিন্তু মনে হচ্ছে কাজটা সহজ হবে না, কারণ টেলিফোন করে যে আমায় হুমকি দিয়েছিল আমি তাকে ধরতে পারবো না, সেটাই আমায় আরও বেশি করে ভাবাচ্ছে। বিশেষ করে কেসটা হাতে নেওয়ার পরে হুমকি। টেলিফোনে সবাই ফোন করা কিংবা ভয় দেখিয়ে কেস থেকে সরে যাওয়ার কথা বলে, কিন্তু এই লোকটি আমায় তেমন কিছুই বলেনি। এ শুধু বলেছে এই কেসটা হাতে নিলে সমস্যা আমারই হবে, কারণ এই কেসের সমাধান আমি করতে পারবো না। আর সেই সূত্রে গোয়েন্দা বিশ্বনাথের জীবনের প্রথম একটা কেস অসমাপ্ত থেকে যাবে। তুমি এর আগেও এর থেকে কঠিন কেসের সমাধান করেছো তো। আর এই তুমি নিজেও তো বলো যে এই সমস্ত কেসের সমাধান করা সম্ভব নয়। গল্পের বইতে কিংবা সিনেমাতে গোয়েন্দারা যেভাবে কেসের সমাধান করে সেই কেস আর সত্যিকারের কেসের মধ্যে অনেক পার্থক্য থাকে। তোমার কি মনে হয় সৌরভ, আমরা ধরতে পারবো অপরাধীকে? অন্তত এটা খুঁজে বার করতে পারবো কি যে লোকটি এমনভাবে রক্তাক্ত অপরিচিত অবস্থায় আমাদের সামনে পড়েছিল, তার আসল পরিচয় আমরা খুঁজে বার করতে পারবো? নিশ্চয়ই পারবে, আলবাত পারবে বিশ্বনাথ। ঠিক আসল অপরাধীদের ধরে শাস্তি দিতে পারবই। পুলিশ তো আমাদের পক্ষে রয়েছে, তারপর আমাদের এই কাজ করছে। আরে তুমি তো পুলিশের হয়ে ব্যাপারটা নিয়ে এত বেশি ভাবছো, তাই না? বিশ্বনাথ শান্ত হলো কিনা জানি না, তবে একটু পরেই আমি ফিরে এলাম নিজের ঘরে। খানিকটা হালকা লাগছিল, তাই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। পরদিন সকালে রায়বাবু এসে একটা আশ্চর্য খবর শোনালেন। আর সেই খবরটা শুনে আমাদের সমস্ত আশা ভরসা সব কিছু যেন এক নিমেষে উবে গেল। যে 2 জনের কাছে ওই ম্যাকনিনা ঘড়ি ছিল, তারা 2 জনেই বহাল তবিয়তে আছে। দেখুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই লোকটা তাহলে এলো কোথা থেকে, আর এই লোকটা হারিয়ে গেলই বা কোথায়? বিশ্বনাথ কিছু একটা ভাবছিল, হঠাৎ একটা অদ্ভুত কথা বলে বসল। আচ্ছা মিস্টার রায়, এই মৃতদেহ মানে যে লোকটিকে আমরা পেয়েছি তার হাতের আংটিগুলো আপনি ভালো করে লক্ষ্য করেছিলেন? সেটা কি প্রচণ্ডভাবে আটকে বসেছিল? মানে সেটা খোলা যাবে না এমন কোনো সমস্যা হয়েছিল? মিস্টার রায় বিশ্বনাথের কথা শুনে একটু অবাকই হলো। এমন একটা সময় এমন একটা প্রশ্ন শুনে যে কারোরই অবাক হওয়ার কথা, কিন্তু মিস্টার রায় আবার উত্তর দিলেন। সত্যি বলতে আংটিগুলো খোলার চেষ্টা ডাক্তাররা করেছিল। আংটিগুলো আঙুলে বেশ শক্তভাবে চেপে বসে আছে, এমনকি গলায় যে সোনার চেনটা দেখেছিলেন সেটা খোলার জন্য চেনটাকে কাটতে হয়েছে। অমন ছোট চেন অমনভাবে গলায় কেউ পরে সেটা তো আমাদের জানা ছিল না। এবার আপনি আমায় বলুন তো, এই যে 2 জন বাকি ছিল তার মধ্যে একজন এক ব্যবসায়ী এবং অন্যজন এক জমিদার বংশের ছেলে,
এদের ঘড়িগুলো বহাল তবিয়েতে আছে, তাই তো? দেখুন, ঘড়ির ব্যাপারে তো সেভাবে কাউকে প্রশ্ন করা যায় না। বাকি 4 জনের কাছে ঘড়ি পাওয়া গেছে, কিন্তু এই 2 জনের কাছে ঘড়ি পাওয়া যায়নি। মানে সেভাবে ঘড়ির কথা জানা যায়নি। এবারে আপনি চাইলে আমরা আবার গিয়ে এদের 2 জনের সঙ্গে কথা বলুন, এদের ঘড়িগুলো কোথায় আছে সেটা দেখুন। মিস্টার রায়, ঘড়িটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা ঘড়ি কিনেছে তারা যখন বেঁচে আছে, তাহলে আবার ঘড়িটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কি করে? আর যদি এদের পরিবারেরও কারোর কিছু হয়েছে বলে আমি মনে করতাম, সেটাও তো জানা যেত। এখনও বুঝতে পারছো না? সত্যি সৌরভ, এই কারণেই বলি তুমি সব কিছু দেখো, সব কিছু শোনো, অথচ ঠিক তেমনভাবে দেখো না বা তেমনভাবে শোনো না যতটা দরকার। মিস্টার রায়, আপনি ওই 2 জনের ব্যাপারে খোঁজ নিন, আর একটা খোঁজ নেবেন, এই 2 জনের মধ্যে কারোর কি কখনো অপারেশন হয়েছিল? মিস্টার রায় অবাক হয়ে ঘর ছেড়েছিলেন, কারণ কেসের ব্যাপারে এখন ভালোভাবে কিছুই এগোনো হয়নি, সবটাই অনুমান মাত্র। তখনও জানতাম না যে বিশ্বনাথ ঠিক কিভাবে গোটা ব্যাপারটা ভেবে চলেছে, যে কেসের সমাধান হতে খুব বেশি সময় লাগবে না। দুদিন পর একদিন ঘরে বসে আছি। বিকেলের দিকে বিশ্বনাথ বাইরে বেরিয়ে গেছে। এমন সময় টেলিফোনটা বাজলো। আমি উঠে গিয়ে টেলিফোনটা ধরতেই অপর প্রান্ত থেকে দেখি কেউ কোনো কথা বলছে না। আমিও চুপ করে রইলাম। অপর প্রান্ত থেকেও চুপ করে রইল। এক সময় বাধ্য হয়ে টেলিফোনটা নামিয়ে রাখতে চাবো, এমন সময় যেন কেউ বলে উঠল, বাঁচতে চাইলে আমাদের ব্যাপার থেকে দূরে সরে থাক, নইলে তোদের অবস্থা কিন্তু ঠিক এই রকমই হবে, কেউ চিনতে পারবে না তোদের। একটা ঘর ঘরে গলা। কি বলল জোর করে বুঝতে পারলেও আন্দাজ করতে পারলাম না লোকটার বয়স কত। বোধহয় গলাটা সামান্য বদলে কথা বলার চেষ্টা করেছে, তাই জন্য এমন কিছু হচ্ছে। তাহলে কি এই লোকটি প্রথম দিন হরিদাকে টেলিফোন করেছিল এবং কোনো কথা বলেনি? আজও প্রায় তেমনই হয়েছিল। বিশ্বনাথ ফিরে আসতেই তাকে সমস্ত কথা জানাতে বিশ্বনাথ বলল, একদম কাছাকাছি এসে পড়েছি সৌরভ, আর বেশি সময় লাগবে না, আজকের দিনটাই। কয়েকটা ব্যাপার রিসিভ করতে পারলেই হবে। কাল আমাদের একবার বের হতে হবে। ওমা, সে কি? কাল আবার কোথায় যেতে হবে? কয়েকটা জিনিস নিজের চোখে দেখতে হবে। আচ্ছা সৌরভ, তুমি বিশ্বাস করো পৃথিবীতে মোট 60টা মানুষকে প্রায় একই রকম দেখতে হতে পারে? এই কথাটা আমি এর আগেও শুনেছি, কিন্তু তার সঙ্গে এই কেসের সম্পর্ক কি? যদি বলি আমাদের কাছে থাকা মৃতদেহের, অর্থাৎ মৃত ব্যক্তি আর আমাদের এই 6 জনের তালিকার মধ্যে থাকা প্রাক্তন জমিদারের ছেলে দেবেন্দ্র প্রসাদ রায় আসলে একই ব্যক্তি এবং সে এখনো বেঁচে আছে, তাহলে তুমি কি অবাক হবে না? তার মানে তুমি বলতে চাইছো দেবেন্দ্র প্রসাদ রায়ের মৃত্যু হয়েছে, কিন্তু তাহলে যে বেঁচে আছে সেই কে? খানিকটা, তবে পুরোপুরি নয়। একটা বড়সড় ব্যাপার ঘটে গেছে সৌরভ, যেটা তুমি আমি বুঝতে পারবো না, আর সেটার জন্যই আমাদের এত কিছু করতে হলো। তোমার হয়তো মনে আছে, পোস্টমর্টেম রিপোর্টের ক্ষেত্রে পুলিশের ডাক্তার জানিয়েছিল বছর খানেকের মধ্যে মৃতদেহের একবার পেটের কোনো একটা অপারেশন হয়েছিল। এখানেই আসল ব্যাপারটা একটু গন্ডগোল হয়ে গেল। যাই হোক, কাল সকালে ওখানে গিয়ে সব জানতে পারবে। বিশ্বনাথ যখন চুপ করেছে তখন তার কাছ থেকে আর কিছু বার করা যাবে না। তবে কেসটা যে প্রায় সমাধানের পথে এসে পড়েছে এটা বুঝতে পারছিলাম, আর সেটা বুঝতে পেরেই মনে মনে একটু খুশি হয়েছিলাম। এমন একটা জটিল কেস যেখানে সে কি করবে বুঝতে পারছিল না, এটা যখন সমাধান হয়ে গেছে তার মানে পরদিন সকালে শুধু বিশ্বনাথ নয়, আমি, বিশ্বনাথ, রায়বাবু 3 জন মিলে বেরিয়ে পড়লাম। প্রথমে পুলিশের জিপে, তারপর সেখান থেকে আলাদা গাড়িতে করে কয়েক ঘন্টা পর আমরা গিয়ে পৌঁছালাম জমিদার রায় বাড়িতে। জমিদারি এখন নেই, কিন্তু সেই ব্যবস্থা এখনও রয়ে গেছে। সঙ্গে মিস্টার রায় ছিলেন বলেই আমাদের খুব বেশি বেগ পেতে হলো না। দারোয়ানের সঙ্গে কথা বলে বাড়ির ভেতরে ঢুকে
বাড়ির ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করলাম। নিচে একতলার ঘরে আমাদের বসতে দিয়ে সে চলে গেল ওপরে জমিদারদের কাছে। একটু পরে দেবেন্দ্রবাবু আস্তে আস্তে নিচের দিকে নেমে আসতে লাগলো। তার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। সেই ভরসা চেহারা, হাত পা বেশ লম্বা, চেহারাও খারাপ নয়, কিন্তু চেহারাটা দেখে বারবার মনে হচ্ছিল কোথায় যেন দেখেছি। দেবেন্দ্রবাবু আস্তে আস্তে নিচে নেমে এসে আমাদের কাছে বসলেন। তার চোখে মুখে একটা অদ্ভুত বিরক্তির ভাব। পুলিশ আবার আমার বাড়িতে কেন? না মানে কিছু সময় যে আমার নিজের কাজের, এটা তো আপনাদের বোঝা উচিত ছিল। খুব বেশি নয়, খানিকটা সময় আপনার নষ্ট করব, তবে সেটা একটা বিশেষ কারণে, তা আশা করি আপনি বুঝতে পারছেন। আচ্ছা, আপনার ম্যাকনিলান ঘড়িটা কোথায়? এই কথায় যেন এক মুহূর্তের জন্যেও দেবেন্দ্র রায়ের মুখটা কেমন হয়ে গেল। তারপরে সেটা সামলে নিয়ে বললেন, আমার ঘড়িটা কোথায় আছে সেটা আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। আমি তো আগেও বলেছি ওই ঘড়িটা খুব বেশি আমি ব্যবহারও করতাম না। আজ থেকে 7 দিন আগে বিকেল 6টা নাগাদ আপনি কোথায় ছিলেন? দেবেন্দ্রবাবু যেন একবার ভাবল, তারপর বলল, কোথায় আবার থাকবো, বাড়িতেই ছিলাম। কিন্তু আপনি যদি বাড়িতে থাকেন তাহলে আপনার ঘড়িটা এখান থেকে বাইরে গেল কি করে? দেখুন, আমি তো আপনাকে আগেই বলেছি আমি ওসব ব্যাপারে কিছুই জানি না। তাছাড়া আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন এবং পুলিশ আপনার সঙ্গে আছে বলেই আমি আপনার সঙ্গে দেখা করতে চেয়েছি। এর থেকে বেশি কথা আমি আপনার সঙ্গে বলতে পারবো না। আপনারা বরং এখন আসতে পারেন। আপনি সেটা করতেই পারেন, কিন্তু মাধবকে আপনার জায়গায় খুন হতে দিলেন, তাও শুধুমাত্র একজনকে ধরার জন্য। দেবেন্দ্রবাবু, কাজটা কিন্তু ঠিক হলো না। আপনার সঙ্গে মাধবের লিঙ্ক আমি ঠিক খুঁজে বার করব। তারপর কি হবে বুঝতে পারছেন তো? আমি না হয় আপনার কথা শুনে চলে যাচ্ছি, কিন্তু আইন আপনার কথা শুনবে না। কথাটা বলে সঙ্গে সঙ্গে বিশ্বনাথ সেখান থেকে উঠতে যাচ্ছিল। তখন একটা অদ্ভুত ব্যাপার দেখলাম। বিশ্বনাথের কথা শুনে মিস্টার রায়ও উঠে যাচ্ছিল, কিন্তু দেবেন্দ্রবাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে ততক্ষণে। ম্যানেজারকে বলে আমাদের অন্য একটা ঘরে বসতে দিলেন। সেখানে চা জল খাবারের ব্যবস্থাও করলেন। তারপর তিনি নিজে একটু পরে এসে বসলেন। দেবেন্দ্রবাবু ঘরের দরজা বন্ধ করে একটু শান্ত ও নরম গলাতেই বললেন, বিশ্বাস করুন, আমার কাছে করার মতো কিছু ছিল না। তাছাড়া আমি জানতাম না যে ব্যাপারটা এমন কিছু হয়ে যাবে। আমি শুধু জানতাম যে আমায় দেখলে ওরা কিছু একটা করার চেষ্টা করবে, কিন্তু খুন করবে সেটা আমি ভাবতেও পারিনি। এই কথায় আমি ও মিস্টার রায় দুজনেই অবাক হয়ে গেলাম, কিন্তু দেখলাম বিশ্বনাথের মুখে একটা অদ্ভুত হাসি। প্রথম থেকে সমস্ত ব্যাপারটা আমায় খুলে বলুন দেবেন্দ্রবাবু। আমি অনুমান করতে পেরেছি ব্যাপারটা। আপনি চাইলে আমি নিজেও বলতে পারি, কিন্তু আমার মনে হয় আপনি বললে আমাদের কাজটায় সুবিধে হবে। জানি না কিভাবে ধরতে পেরেছেন। আমার ম্যানেজার পর্যন্ত আমায় আর মাধবকে আলাদা করে চিনতে পারেনি। আপনার এবং মাধবের চেহারায় একটা আশ্চর্য মিল রয়েছে, সেটা আমিও স্বীকার করছি। উচ্চতা, চেহারা, শারীরিক গঠন সমস্ত কিছুতে এমন অদ্ভুত মিল চট করে দেখা যায় না। এই কারণেই আপনার কাজটা আরও সহজ হয়েছে। কিন্তু তাই বলে মুখটা ওভাবে বিকৃত করলেন কেন? আমায় আর মাধবকে একই রকম দেখতে ছিল, কিন্তু তার মধ্যেও একটা পার্থক্য ছিল আমাদের চোখে। আমাদের চোখের দিকে কেউ ভালো করে দেখলে বুঝতে পারতো যে আমার চোখে সামান্য একটা লালচে ভাব রয়েছে, যেটা মাধবের চোখে ছিল না। তাছাড়া আমি যে কাজটা করতে চেয়েছিলাম তাতে মাধবকেও সামনে থেকে ওভাবে দেখানোর প্রয়োজনও ছিল না। শুধু তাকে আমার মতো মনে হয়েছিল অত দূর থেকে, কিন্তু আমি যা করেছি নিজেকে বাঁচানোর জন্যই করেছিলাম। কিন্তু জেনে শুনে অন্য একজনকে মৃত্যুর মুখে তুলে দেওয়া ঠিক ব্যাপার নয়। দেবেন্দ্রবাবু, আপনার ব্যাপারে যা শুনেছি তা খারাপ নয়, তাহলে আপনি এমন একটা কাজ করতে গেলেন কেন? দেবেন্দ্রবাবুর মাথা নিচু হয়ে এলো। হঠাৎ করে তিনি আরো ভীরু, আরো নরম গলায় বললেন, কি করব? আমার মাথা তখন ভালোভাবে কাজ করছিল না। আমার ম্যানেজার আমায় যা বুঝিয়ে দিয়েছিল তাতেই আমি চলছিলাম। তাছাড়া গোটা ব্যাপারটা অন্যরকম হতে পারে। আসলে এই ঘটনার প্রায় 3 দিন আগে আমার সঙ্গে মাধবের দেখা হয়েছিল
রেল স্টেশনের কাছে, এবং সেখান থেকে মাধবকে আমি লুকিয়ে রেখেছিলাম। তারপর সুযোগ বুঝে মাধবকে আমি বাইরে বার করলাম। আমার পরিকল্পনাটা ছিল অন্য। আমার পরিকল্পনা ছিল যে মাধবকে দিয়ে আমার শত্রুকে ধরার। আপনি তো জানেন আমার আর আমার ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে প্রায়ই মাঝখানেকের ওপরে একটা সমস্যা চলছে। ভাই সবসময় আমাকে সরিয়ে দিয়ে সম্পত্তি সম্পূর্ণটা নিজে হাত করে নিতে চাইছিল। ওর চেনা জানা অনেকেই রয়েছে, তাছাড়া এখানকার পুলিশ থেকে শুরু করে অন্যান্য জায়গাতেও ওর হাত বেশ ভালোই। সে কারণেই মাধবকে আমি জোগাড় করেছিলাম। যেদিন রাত্রে ভাই আমাকে মারার পরিকল্পনা করেছে শুনতে পেলাম, সেটাতেই মাধবকে আমার ঘরে থাকতে দিলাম। আশেপাশের পাহারাদারদের খুব কঠোরভাবেই পাহারা দিতেও বললাম, যাতে কেউ ভেতরে এলে কিংবা বাইরে গেলে যাতে কোনো সমস্যা না হয়। কিন্তু সেদিন সন্ধ্যাবেলায় ঘটনাটা ঘটল। ভাইয়ের লোকেরাও ঢুকলো। আমার বাড়ির লোকজনের সংখ্যা খুবই কম এবং পাহারাদারেরাও তেমন কোনো কাজের নয়। তারা মাধবকে তুলে নিয়ে গেছিল। আমিও সেটাই ভাবলাম। প্রথম থেকেই মাধবের মুখটা বাঁধা ছিল, কোনো কথাই সে বলতে পারেনি। তাদের জায়গায় নিয়ে গিয়ে ওরা শ্বাসরোধ করে খুন করে। কিন্তু মাধবকে নিয়ে যাওয়ার পরপরই আমি ওদের পিছু নিই। মাধবকে খুন করার পর যখন ওরা আমায় চিনতে পেরেছিল, তখন ওদের কাছে সব কিছুই সমাধান হয়ে গেছে। কিন্তু তখনই আমি সেখান থেকে পৌঁছে যাই এবং ভাইকে আর তাদের লোকেদেরকে মেরে হাত পা ভেঙে দিই। সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা থেকেই যায় বিশ্বনাথবাবু। ব্যাপারটা হলো ওরা খুন করেছে, কিন্তু আমি তো খুন করতে পারি না। তাই ওদের সবাইকে ধরে আটকে রাখি এক জায়গায়। এদিকে মাধব ততক্ষণে মারা গেছে। মাধবকে ওরা শ্বাসরোধ করে মেরেছে। এই মুহূর্তে মাধবের মৃতদেহ বাইরে প্রকাশ পেলে কিংবা ব্যাপারটা বাইরে জানাজানি হলে আমায়ও সমস্যায় পড়তে হবে। তাই আমি ঠিক করি সমস্যায় পড়ব না, আর মাধবের মৃতদেহটাকে তুলে এনে সেটাকে প্রায় অনেক রাত পর্যন্ত আমি আমার বাড়িতে রেখে দিই। তারপর সন্ধেবেলা গাড়ি চালাও গেল, তখন তাকে দিয়ে মৃতদেহটা দূরে কোথাও পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। সেখানে আমার ম্যানেজারও ছিল। ম্যানেজারের আপনাদের ওদিকে চেনা বন্ধুর বাড়িও আছে। সে সেখানেই গিয়েছিল অনেক রাতের দিকে। এখান থেকে বেরিয়ে পথের মাঝখানে কোথাও মৃতদেহ নামিয়ে দেওয়ারই কথা ছিল, কিন্তু মাঝপথে একটা ঘটনা ঘটে যায়। রাতেরবেলা পুলিশের গাড়ির সঙ্গে একবার তার দেখাও হয়ে যায়। তাড়াহুড়োতে মৃতদেহটাকে সে পাথরের উপরেই নামিয়ে দিয়ে চলে যায় তার বন্ধুর বাড়িতে, এবং সেখান থেকে পরদিন সকালে ফিরে আসে আমার কাছে। ম্যানেজার তার বন্ধুকে সমস্ত কথা বলেছিল, কিন্তু সেও তাকেই সাহায্য করেছিল। তার মানে হরিদাকে এবং আমায় যে টেলিফোন করেছিল সেটা কে? সেটা আমার ম্যানেজারের বন্ধু। সে জানতে পেরেছিল যে পুলিশ মৃতদেহ খুঁজে বার করেছে, আর তারপরে আপনাদের কথা সেই আমায় বলেছিল। আপনারা কেসটা হাতে নিয়েছেন দেখে সে ভয় পেয়ে আমাদের সাবধান করতে এসেছিল। তারপর আমার ভাই মনীন্দ্রকে আমি ওই একটা ব্যাপারে ভয় দেখিয়ে রাখতে পারি, কারণ সে নিজের হাতে মানুষকে খুন করেছে। সে নিজের ভুল স্বীকার করে এবং সম্পত্তি নিয়ে আমার সঙ্গে যা ঝামেলা ছিল সেটাও মিটিয়ে নেয়। আইনি পথের মাধ্যমেই সব কিছু মিটমাট হয়েছে বলে আর দ্বিতীয় কোনো সমস্যা হতে পারে না। কিন্তু ওই ঘড়িটা, আংটি, গলার চেন, এগুলো মাধবকে দেওয়া হয়েছিল, যাতে তাকে ধরার পরে ওরা মনে করে ওটা আসলে আমি। কিন্তু গলার চেন তার গলায় এমনভাবে জড়িয়ে গেছিল, তা খুঁজে বার করতে গেলে গলায় হাতের চাপ পড়তে পারে। তাই ওই চেন আমি রেখে দিতেই বলেছিলাম। তার পেছনেও একটা কারণ ছিল। মৃতদেহ রাস্তায় পড়া অবস্থা দেখে কেউ তার শরীর থেকে চেন কিংবা আংটি খুলে নেওয়ার চেষ্টা করলো, আর সেটা করতে গিয়ে পুলিশের নজরে সে চলে এলো। আমি তো এটা ভাবতে পারিনি যে মুখ নষ্ট করে দেওয়ার পরেও খুঁজতে খুঁজতে আমার বাড়ি পর্যন্ত আপনারা চলে আসবেন। যদি ওই আংটি তার হাতে না থাকতো তাহলে হয়তো সত্যি সত্যি এত সহজে ব্যাপারটা খুঁজে বার করা যেত না। কিন্তু এই ঘড়িটাই আমায় আরও বেশি সাহায্য করেছে। বিশেষ করে ওই ঘড়ির 6টা 17 নাগাদ থেমে যাওয়া এবং শেষ রাতের দিকে মৃতদেহ খুঁজে পাওয়া, এই 12 ঘন্টার মধ্যে যে মৃতদেহটা অন্য কোথাও থেকে পাচার করা হয়েছে সেটা আমি ভালোভাবে বুঝতে পারছিলাম। 6টার একটু পরে মাধবকে তুলে নিয়ে গিয়েছিল। বোধহয় মারার পরে মৃতদেহ তুলে নিয়ে যাওয়ার সময় কোনোভাবে ঘড়িতে ফাটল ধরেছিল এবং তারপরে এই ঘড়িও বন্ধ হয়ে যায়। আর ঘড়ির দাগ যেগুলোর কথা আপনি বলছেন সেগুলো গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় হয়তো হয়েছে। তার মানে আপনি জেনে শুনে ঠান্ডা মাথায় একেবারে একজনকে খুনের পথে এগিয়ে দিয়েছেন।
এবং তার মৃত্যুর পর তার মুখটা এমনভাবে বিকৃত করে দিয়েছেন যাতে মৃতদেহ পাঠিয়ে দিয়েছেন অনেক দূরে তাকে, যাতে আপনার ওপর কোনো ঝামেলা না এসে পড়ে, কি তাই তো? নিজেকে বাঁচাবার এছাড়া আর কোনো রাস্তা আমার কাছে ছিল না। না হলে মাধবের জায়গায় আমি থাকতাম, আর আমার এই সমস্ত সম্পত্তি আমার ভাই নিজে একা ভোগ করতো। আপনি নিজের হাতে খুন না করলেও আপনার কারণে পরোক্ষভাবে খুনটা হয়েছে। আপনার এবং আপনার ভাই দুজনেরই শাস্তি হবে। খুন করার জন্য আপনার ভাইয়ের শাস্তি তো বেশি হবে বরং। বিশ্বনাথ বাবু, আপনি তো সবই বুঝতে পারছেন আমি কেন এসব করছি। সব কিছুই নিজের ভালোর জন্যই আর কি। আমি কি এটুকু করতে পারি না? তাছাড়া আমি তো নিজের হাতে খুন করিনি। এখনও আপনি মিথ্যে কথা বলছেন দেবেন্দ্রবাবু। এতটা মিথ্যে কথা আপনি বলতে পারছেন কি করে? হঠাৎ করে দেবেন্দ্রবাবুর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আমি আর মিস্টার রায় গোটা ব্যাপারটা একরকমভাবে মেনে নিয়েছিলাম, কিন্তু এবার এই কথা শুনে যেন আরো অবাক হয়ে গেলাম। দেবেন্দ্রবাবু প্রায় চিৎকার করে বললেন, আর কি মিথ্যে কথা? আমি আপনাকে কি বলেছি বলুন তো? আপনি কি চাইছেন বিশ্বনাথ বাবু? আপনি যা বলবেন সমস্ত কিছু কি আমাকে মেনে নিতে হবে নাকি? মানতে হবে, কারণ আপনার ভাই মনীন্দ্রবাবু মাধবকে খুন করেননি। মাধবকে খুন করেছেন আপনি। আপনার ভাই মাধবকে শুধুমাত্র তুলে নিয়ে গিয়েছিল তার কাছে। সেখানে গিয়ে আপনি তাকে খুন করেছেন এবং তারপরে আপনার ভাইকে ভয় দেখিয়েছেন যাতে মাধবের খুনের ব্যাপারটা বাইরে না আসে। আপনার ভাই ভয়ে আপনার সঙ্গে সম্পত্তির চুক্তি করতে রাজি হয়েছেন। আপনি কি ভাবছেন বলুন তো? আপনি যে উকিলের সঙ্গে কথা বলে সমস্ত কিছু করেছেন, আপনাদের পারিবারিক উকিল, তার সঙ্গে কিন্তু আমরা আগে কথা বলে নিয়েছি। সে আমাদের সমস্ত কথাই বলেছে। যেদিন মৃতদেহটা আমরা সকালে পাই সেদিন সকালেই ব্যাপারটা হয়েছে। সেখানে সম্পত্তির বেশি পরিমাণ আপনি দাবি করেছেন এবং তাতে আপনার ভাই রাজি হয়েছে। অকারণে আপনার ভাই রাজি হতো না, কারণ তার বাড়িতে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে মাধবের। আর আপনি মাধবের মুখটা এমনভাবে নষ্ট করার একমাত্র কারণ হলো যাতে আপনি এসবে জড়িয়ে আছেন একথা কেউ জানতে না পারে। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? বন্ধু, দরজার বাইরে দাঁড়িয়ে আপনার ম্যানেজার আমাদের সমস্ত কথা শুনছে। আপনার ম্যানেজারের সঙ্গে সে রাতে আপনি গাড়িতে ছিলেন এবং আমাদের ওখানে যে বন্ধুর বাড়িতে যাওয়ার কথা আপনি বলেছেন সেখানে ম্যানেজারের কোনো বন্ধু নেই। যদি থাকে তাহলে সেখানে আপনারা দুজনে একসাথে গিয়েছিলেন এবং পরদিন সকালে যখন মৃতদেহ নিয়ে তাড়াহুড়ো পড়ছে তখন আপনারা সেখান থেকে চলে এসেছিলেন। তাই মাধবের মৃত্যুতে দায়ী আপনার ভাই নয়, আপনি। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? আছে, একটা আংটি। যে আংটিটা আপনার ম্যানেজারের হাতে ছিল। আপনার ম্যানেজারের নাম শশীচরণ। তার নামের প্রথম আদ্যাক্ষর এস। তার হাত থেকে আংটিটা খুলে পড়ে গিয়েছিল এইখানে। কখন পড়েছিল, কিভাবে পড়েছিল সেটা আপনারা দেখেননি। সেটাই হলো একটা প্রমাণ। দ্বিতীয় প্রমাণ, আপনাদের উকিল এবং আপনার ভাইয়ের সঙ্গে ভালোভাবে কথা বললে সেদিন রাতের সমস্ত ব্যাপার জানা যাবে। সবচেয়ে বড় ব্যাপার হলো মাধব। মাধবের পরিবারের লোককে আপনি টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে রেখেছেন। মাধবের বাড়ি কোথায়, তার বাড়িতে কে কে আছে, সমস্ত কথা কিন্তু আমি জানি। দেবেন্দ্র রায়ের মুখটা যেন ফ্যাকাশে হয়ে গেছিল, কিন্তু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে শক্ত গলায় বললেন, এত কিছু যখন জেনে গেছেন তাহলে এইসব জানার পরও আমার বাড়ি থেকে বেরিয়ে যাবেন কি করে? কথাটা বলার সঙ্গে সঙ্গে দেবেন্দ্র রায়ের হাতে উঠল রিভলভার। বাইরের দরজাটা ধরাং শব্দ করে খুলে গেল। ম্যানেজার আর তার পেছনে দুটো লোক বেরিয়ে এলো। তাদের হাতেও রয়েছে রিভলভার। আমি অবাক হয়ে গেছিলাম। বিশ্বনাথ কিন্তু একটুও ঘাবড়ালো না। মিস্টার রায় কিছু করার চেষ্টা করছিল। একদম না, ও চেষ্টা করলে কিন্তু এক গুলিতে মাথার খুলি উড়িয়ে দেব, তারপরে এইখানেই কোথাও একটা পুঁতে রাখবো। আমার এত বড় জমিদারির মধ্যে কেউই খুঁজে পাবে না। আমি অবাক হয়ে দেখলাম বিশ্বনাথ চুপ করে বসে আছে। আমি আস্তে আস্তে কিছু বলতে যাব তার আগে হঠাৎ করে একটা ব্যাপার ঘটে গেল। বিশ্বনাথ জানলার দিকে তাকালো। খোলা সেই জানলা দিয়ে বাইরের দিকে তাকাতেই পাঁচিলের কাছে কাকে যেন দাঁড়িয়ে থাকতে দেখলাম। বিশ্বনাথ শুধু নিজের হাতটা একবার মাথার ওপরে তুলল, যেন আড়মোড়া ভাঙছে এমনভাবে। হঠাৎ মনে পড়ল কথা বলতে বলতে বিশ্বনাথ জানলার কাছে গিয়ে দাঁড়িয়েছিল
এবং জানলার কাছে ওই পাল্লাটা সামান্য ফাঁক করে রেখে বিশ্বনাথ আড়মোড়া ভাঙার সঙ্গে সঙ্গে বাইরে থেকে যেন একটা হাততালির শব্দ শোনা গেল। আর তারপরে যেন বাড়ির বাইরের দিকে একটা হট্টগোল উঠল। দরজার কাছে যারা দাঁড়িয়েছিল তারাও চলে গেল। ম্যানেজার বলল, বাইরে কারা এসেছে? ঝামেলা হচ্ছে কোনো? আপনি ঘরের ভেতরটা দেখুন, আমি বাইরে। দেবেন্দ্র রায়ের মুখটা মুহূর্তের জন্য কেমন ভ্যাকাশে হয়ে গেল। বিশ্বনাথের মুখে সামান্য হাসি ফুটে উঠল। এত কিছু জানার পরেও এখানে নিরস্ত অবস্থায় ঢোকার সুযোগটাই কি করে নিলেন বলুন তো? হ্যাঁ দেবেন্দ্রবাবু, এখানে আসার আগেই আমি ননীন্দ্রবাবুর সঙ্গে কালকেই সাক্ষাৎ করি। তিনি আমায় সব কথাই আগে জানিয়ে দিয়েছেন। সম্পত্তি বণ্টনে আপনি যে তাকে ঠকিয়েছেন সে কথাও জানিয়েছেন। তাই আপনাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারলে যে সমস্ত কিছু স্বীকার করবে এটাও বলেছে। দেবেন্দ্র রায়ের মুখটা রাগে গড়গড় করে উঠল। রিভলভারটা তুলে সে বিশ্বনাথের দিকে তাক করে গুলি চালাতে যাবে। আমি রুদ্ধশ্বাসের অপেক্ষা করছিলাম। বিশ্বনাথের ওপর দেবেন্দ্রবাবু গুলি চালাতে যাবে এমন সময় বিশ্বনাথের মুখে হাসি আর দেবেন্দ্র রায়ের মুখে সেই রহস্যময় ধমক। আমি যদি এখান থেকে বাঁচতে না পারি তাহলে তোকেও এখান থেকে বাঁচতে দেব না। তুই ছাড়া অন্য কেউ এসব বুঝতেও পারতো না। শয়তান, তোকে আমি। রিভলভারের গোড়াটা দেবেন্দ্রবাবু টিপতে যাবেন এমন সময় ঘরের ভেতরে আরও একটা পিস্তল ঝলসে উঠল। আমি সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখি মিস্টার রায়ের হাতে পিস্তল রয়েছে। দেবেন্দ্রবাবু তার রিভলভার হাতে গুলি খেয়ে ছিটকে গেলেন। হাত থেকে রিভলভার ছিটকে পড়তেই বিশ্বনাথ এগিয়ে এসেছে। তার রিভলভার তুলে নিয়ে বলল, ভালো বুদ্ধি বার করেছিলেন, কিন্তু শেষ রক্ষাটার হলো না। ঘড়িটাই আপনাকে ধরিয়ে দিল। এর পরের ঘটনা সামান্য। পুলিশ এসেছিল। পুলিশ এসে দেবেন্দ্রবাবু এবং তার লোকেদের সবাইকে গ্রেফতার করল। পরে বিশ্বনাথের সাহায্যে মনীন্দ্রবাবু ধরা পড়ে। তিনি সমস্তটা স্বীকার করেন। সেদিন আমাদের প্রায় গোটা দিনটাই ওখানে কেটে গিয়েছিল। সন্ধ্যার দিকে আমরা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। পথে বিশ্বনাথকে যেতে যেতে বললাম, আচ্ছা বিশ্বনাথ, তুমি গোটা ব্যাপারটা বুঝলে কি করে বলো তো? মানে ঠিক কখন তোমার মনে হলো যে আসলে দেবেন্দ্রবাবু এসব কিছু করছে? সেই টেলিফোন দুটো। যদি মনীন্দ্রবাবু এসব কিছু করে থাকতেন তাহলে তো টেলিফোন করার প্রয়োজন হতো না। কিন্তু প্রয়োজন এমন কারোর হয়েছিল যে চাইছিল আমি কেসের ব্যাপারে তদন্ত না করি। সেটা ছিল দেবেন্দ্রবাবু। তাই এখান থেকে যাওয়ার সময় সে গোটা ব্যাপারটা ম্যানেজারের বন্ধুর কাছ থেকে জানতে চেয়েছিল। সে আমায় বলেছিল এবং পরবর্তীতে যখন আমি এই ব্যাপারে খোঁজখবর শুরু করি তখনও ম্যানেজার তোমায় টেলিফোন করে। আসলে দেবেন্দ্রবাবুই এই ব্যাপারটা চাইছিলেন না। প্রথমে ব্যাপারটা ধরতে পারিনি, কিন্তু পরে যখন ওই আংটিটার কথা মনে পড়ে তখনই বুঝতে পারি ব্যাপারটা। ওই আংটিটা দেবেন্দ্রবাবুর নয়, তাহলে কার? আর তারপরে জানতে পারলাম ম্যানেজারের নাম শশীচরণ। দেবেন্দ্রবাবুর হাতে রিভলভার দেখে তো আমি ভেবেছিলাম যে ব্যাস হয়ে গেল। আপনি যে এত কিছু জানার পরেও এমনভাবে ঘরের ভেতরে ঢুকলেন, আমি তো ভাবতেই কেমন একটা হচ্ছে আমার। না হলে যে দেবেন্দ্রবাবুকে ধরা যেত না। তিনি নিজের মুখে কিছুতেই স্বীকার করতেন না। তার আগেই সব কিছু আমার ঠিক করা ছিল। আপনাদের সঙ্গে নয়, আমি কালকেও একবার এখানে এসেছিলাম। আমি গাড়িতে হেলান দিয়ে শুয়ে বাড়িতে ফিরে বিশ্বনাথের কাছ থেকে প্রথম থেকে গোটা ব্যাপারটা জানা যাবে। শুধু মাধবীর জন্য একটু খারাপ লাগছিল। বেচারা দেবেন্দ্রবাবুর মিষ্টি কথায় ভুলে তার কাজে রাজি হয়েছিল। তখন কি আর জানতো দেবেন্দ্রবাবু নিজেই তাকে এমনভাবে হত্যা করবে, আর তারপরে তার মুখের অবস্থা এমন করবে? তখনই আর একটা কথা মাথায় এলো, আরে অপারেশনের ব্যাপারটা। ওইটাই আমার সবচেয়ে বেশি সাহায্য করেছিল। পুলিশের ডাক্তারের কাছ থেকে জানতে পেরেছিলাম যে লিভারের সমস্যা হওয়ায় একটা অপারেশন হয়েছিল মৃতদেহের শরীরে, অথচ এই 6 জনের মধ্যে কারোরই কোনো অপারেশন হয়নি, অর্থাৎ ওটা অন্য কেউ। তারপরেই যখন দেবেন্দ্রবাবু মনীন্দ্রবাবুর ব্যাপারটা সামনে এলো তখনই সব পরিষ্কার হয়ে যায়। কাজটা করেছে, কিন্তু তার সঙ্গে দেখা করার পর ধারণাটা বদলে গেল। হ্যাঁ বুঝলে সৌরভ,
মানুষ যে কি করতে পারে তা বাইরে থেকে বোঝা যায় না। তবে আমি জানি, আমি বুঝতেও পারি, কারণ বিশ্বনাথ করতে পারে না এমন কিছুই নেই।